না দীপ, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না দীপ। আমরা আমরা দুজনে যখন নিবিড়ভাবে ঘনিষ্ঠ হচ্ছি, আমার ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেললো দীপ। তারপর আমি শুনতে পেলাম একটা সুরেলা কণ্ঠস্বর, শব্দগুলো যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আমার এই ঘরে ওর সঙ্গে এমন ভাবে ঘনিষ্ঠ হয়ে থেকো না প্রীতি। বাঘা যতীনের বিশেষ ভূমিকায় সুদীপ মুখোপাধ্যায়। নমস্কার, আমি সুদীপ মুখোপাধ্যায়। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর শিহরণ জাগানো শ্রুতি নাটক। শুনছেন নাটক বন্দিনী আত্মা। কি গো, কাল বাদেই তো পরশু শনিবার। হিসেব মতো এই সপ্তাহের গেট টুগেদারটা তো আমাদের বাড়িতেই। লাস্ট উইক আমরা আউট অফ স্টেশন ছিলাম, তাই নীলাদ্রি, শ্রীদীপ, শিবাশিস আমাদের বাদ দিয়ে কোনো সিটিংই ফেলেনি। সব কজন আড্ডাধারী তো চাতক পাখির মতো পথে বসে আছে ফর কামিং স্যাটারডে। এই জানো, রাইমা ফোন করেছিল আধ ঘন্টা আগে। বলল আমরা বেরিয়ে আসা মানেই তো বেশ একটা বড় সড় অভিজ্ঞতার ঝুড়ি। তাই এভরিবডি ইজ ওয়েটিং ইগারলি কখন শনিবারের সন্ধে 7টা বাজবে। এই সপ্তাহটা ওদের একটু বুঝিয়ে বলে বাধ্য প্রীতি। অ্যাকচুয়ালি আই নিড সাম টাইম। চলমান বর্তমানের উপর অতীতের যে বিষণ্ণ ছায়াটা এসে পড়েছে প্রীতি, আমি হাজার চেষ্টা করেও আবার মন থেকে তাকে মুছে ফেলতে পারছি না। একটু সময়ের প্রলেপের বড় প্রয়োজন আমার। প্লিজ প্রীতি, প্লিজ প্লিজ আন্ডারস্ট্যান্ড মি। আমি তোমাকে কবে বুঝিনি বলো তো দীপ? হ্যাঁ, বিয়ের আগে পরে মিলিয়ে কেটে গেল 10টা বছর। আমি বুঝতে পারছি দীপ, তোমার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টা ঠিক কতটা বিধ্বস্ত করেছে তোমাকে। কিন্তু আমিও তো এই ঝড়ের প্রকোপ থেকে মুক্ত থাকিনি দীপ। এই একটা জায়গাতে যে কোনো দখলদারি মেয়েরা মেনে নিতে পারে না। কায়া ছায়ার বিচার সেখানে গৌণ হয়ে যায়। আজকের দিনটা যাক, কাল ওদের কাছে ভেবেচিন্তে কিছু একটা মিথ্যে বলে দেব, সে না হয় আমি ম্যানেজ করে নেব। তুমি ভেবো না। দীপ, একটু কফি আনি, আর সঙ্গে তোমার প্রিয় উজ্জ্বলার চানাচুর। আচ্ছা। একটা কথা বলবো দীপ? বলো। কাল আমার সঙ্গে একটা জায়গায় যাবে, আর কেউ না, শুধু তুমি আর আমি যাব, শুধু আমরা দুজন। কোথায় প্রীতি? পাইকপাড়ায় পারমিতাদির বাড়িতে, আমার রাঙা মাসির মেজো মেয়ে। শিলিগুড়ির একটা কলেজের সাইকোলজির অধ্যাপিকা, একই সঙ্গে কাউন্সিলরের কাজও করে পারুদি। শিলিগুড়িতে ওর চেম্বারও আছে জানো তো। শি ইজ এক্সপেক্টিং, তাই ম্যাটারনিটি লিভে এখন একেবারেই গৃহবন্দী। ডিপ্রেশনের এই মেঘটুকু কাটিয়ে উঠতে ওর সাজেশন হয়তো আমাদের কাজে লাগবে। জানো, নানা বিষয়ে প্রচুর পড়াশোনা পারুদির, তার মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও ওর খুব আগ্রহের বিষয়। আমার মনে হয় শি ইজ দ্য আইডিয়াল পার্সন টু গাইড আস প্রপারলি। প্লিজ চলো দীপ, না করো না, প্লিজ চলো। বেশ। জানো দীপ, আমি প্রথমে মাস্টার্স করি ফিলসফিতে। আমাদের একটা পেপার ছিল সাইকোলজি। সেই পেপারটা স্টাডি করতে গিয়েই আমার মনের অদম্য কৌতূহল জেগে উঠল একেবারে মাথা চাড়া দিয়ে। আমাদের অন্তরের গহন গভীরে কত সূক্ষ্মাতিসূক্ষ্ম ক্রিয়া প্রতিক্রিয়া যে নিত্য ঘটে যায়।
মানুষের দেখা সাধারণ স্বপ্নেরও নেপথ্যে থেকে যায় কত অব্যক্ত ইচ্ছে আর অনুভূতির আশ্চর্য খেলা। সিগমন্ড ফ্রয়েডের মনোবিকলন তত্ত্ব জটিল মনস্তত্ত্বের কত অজানা সত্যকে যে তুলে ধরলো আমার সামনে। তারপরে তুমি সাইকোলজিতে নতুন করে মাস্টার্স করলে? ঠিক তাই রে প্রীতি। আর সেই সাইকো অ্যানালিসিসের পথ ধরেই আরও একটা বিষয়ে প্রচণ্ডভাবে আমার মনোযোগ আকর্ষণ করলো, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। দেশ বিদেশের নানা বই সংগ্রহ করে পড়তে শুরু করলাম, কখনো দোকান থেকে, কখনো অনলাইন পারচেজ। জানিস, যত বিষয়ের গভীরে ঢুকতে লাগলাম তত মনে প্রাণে জড়িয়ে পড়তে লাগলাম এই জগৎটার সঙ্গে। পৃথিবীর যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, তেমনি সেই আশ্চর্য অতিপ্রাকৃতের পাশে আমাদের দৃশ্যমান বাস্তব জগৎটাও বড্ড ছোট রে। আমরা শুধু খোলা চোখে তাকে দেখতে পাই না বলেই অবুঝের মতো অস্বীকার করি। তাহলে সেই রাতের যা কিছু ঘটনা আমি সবটাই নিখাত সত্যি দীপ। তোমার ডরোথিকে দেখা কোনো মায়া বিভ্রম নয়। মহাজাগতিক সময়কালের মানদণ্ডে 100টা বছর একটি ক্ষণিক মুহূর্ত মাত্র। কিন্তু এই একটা রাতের ঘটনাই তো আমার অস্তিত্বের শিকড় ধরে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে। আমার প্রাত্যহিক জীবনের ছন্দ, আমাদের দাম্পত্য, কর্মজগৎ, পারতি সবকিছু সেই অলিক দর্শনের প্রভাবে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। দীপ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সর্বতভাবে আমি অনুভব করতে পারি তোমার ক্রাইসিস, বেটার টু সে তোমাদের দুজনের ক্রাইসিস। তবু আমি বলবো থ্যাংক গড তুমি জাতিস্বর নও। ডরোথি তোমার অতীত জন্মের স্মৃতির জগৎ থেকে উঠে আসেনি। ডায়েরি পড়ে আর সেই অতৃপ্ত অশরীরীকে সচক্ষে দেখে কিছুটা বিচলিত হয়েছ তুমি। কিন্তু দীপ, ওর জন্য তো তোমার মনের কোণে কোনো প্রেম নেই। যা আছে তা শুধুই অপার সহানুভূতি, তাই তো? হ্যাঁ প্রার্থী, ঠিক তাই। পূর্বজন্মের সেই প্রেয়সীর জন্য বড় কষ্ট হচ্ছে আমার। ওর এক বুক বিষাদ আমার বুকের মধ্যেও আলো রং তুলছে। প্রীতির কাছে আমার কোনো কিছু গোপন করার নেই, থাকবেও না কোনোদিন। তাই আমার এই মানস সংকটের একমাত্র সঙ্গী শুধু প্রীতি। আমি বুঝতে পারছি না পার্থী, আমি বুঝতে পারছি না কিভাবে, কি করে আমি ওভারকাম করবো এই প্রচন্ড অস্বস্তি আর আমার মন কেমন করা অনুভূতিগুলোকে। মনে করো দীপ, তুমি একটা মর্মস্পর্শী সিনেমা দেখছো। সিনেমা? হ্যাঁ, সিনেমা, যা নির্মিত হয়েছে তোমার পূর্বজন্মের প্রেক্ষাপটে। শুটিং শেষ, নাও প্যাক আপ এভরিথিং। এখন আবার তোমার জীবন রঙ্গমঞ্চে আর এক নতুন চরিত্রে অভিনয়, যার নায়িকা, একমাত্র নায়িকা, প্রীতি। একটা কথা বলবো পারুদি? কি বল না। বলছিলাম, ওর নতুন উপন্যাসটা যদি এই বিষয়কে নিয়েই। রিয়েলি? ইটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া প্রীতি, খুব ভালো হবে। দীপ, তোমার মনের বন্ধ দরজা খুলে গোটা বিষয়টাকে তুমি মেলে ধরো গোটা বিশ্বের সামনে। যেভাবে রাজলক্ষ্মী আর কমললতা অমর হয়ে আছে শ্রীকান্তের আত্মকথনে, তেমনি করেই সাহিত্যের আঙিনায় তুমি চিরজীবী করে রাখো ডরোথির অস্তিত্বকে। লেখো দীপ, লেখো। তোমার লেখনীর মধ্যে দিয়ে মুক্তি দাও তোমার মনের বিষাদকে। পারুদির কথা মতো কলেজ শেষে বাড়ি ফিরে কাগজ কলম নিয়ে বসেছি। আমার জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত এই মর্মস্পর্শী ঘটনাকে সাহিত্যের প্রকরণে শিল্পিত রূপ দিতে। গতকাল আমি পারুদিকে বলেছিলাম, একটা ব্যাপার আমার বড় অদ্ভুত লাগে পারুদি, বারবার প্রীতির আর আমার জীবনে এত বিচিত্র অলৌকিক অভিজ্ঞতা হয় কেন? কই সকলের তো। তাহলে একটা কথা তোমাদের বুঝিয়ে বলি। দেখো,
প্রতিটি জাতকেরই জন্ম মুহূর্ত অনুযায়ী নির্ধারিত হয়ে যায় তার রাশি, লগ্ন, গণ। মূলত কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির জাতক জাতিকা সবথেকে বেশি সংবেদনশীল হয়, তাই বিদেহীর অস্তিত্ব তারাই বেশি করে অনুভব করতে পারে। একইভাবে দেবগণ ও রাক্ষসগণকে পরিহার করে চলে প্রেতাত্মারা। নরগণের জাতকদের সঙ্গেই মূলত সংযোগ ঘটে তাদের। ঘটনাচক্রে তুমি আর প্রীতি দুজনেই প্রেতাত্মাকে প্রত্যক্ষ করার অনুকূল মুহূর্তে জন্মগ্রহণ করেছ। সত্যি সর্ববিষয়ে কি অসামান্য প্রজ্ঞা পারতির। যাই হোক, এবার শুরু করি আমার অন্তর আলোড়িত করা সেই আখ্যান। 25শে জুনের বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমি আর প্রীতি 3 তলার ব্যালকনিতে বেতের চেয়ারে বসে কফির কাপে চুমুক দিচ্ছিলাম। আপন মনে ওর একটা প্রিয় রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতে করতে চামচ দিয়ে চিনি গুলছিল প্রীতি। কিছুতে কেন যে মনো লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এবার গান থামিয়ে আমার দিকে মৃদু হেসে মুখটা তুলে বলল, কি মশাই, আমাদের সেই প্রথম সাক্ষাতের মাহেন্দ্রক্ষণ 28শে জুন কি এবার মাঠে মারা যাবে? আমার পতি দেবতা তো দেখছি কোনো উচ্চবাচ্যই করছে না। শনিবার, এবারে 28শে জুন পড়েছে শনিবার। তা আমার তো অফ ডে, সকালেই নয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো ডায়মন্ড হারবার, বকখালি কিংবা রায়চক। কি ডান? নট ব্যাড এট অল, কিন্তু কিন্তু কি ম্যাম? কিন্তু গতবারের কার্সিয়াংয়ের গোল্ডেন মেমোরির কাছে সবই কেমন মেড়মেড়ে। এত ভালো কেটেছিল না ওই কটা দিন। চলো যাই। পাগল নাকি? মাঝে আর বাকি মোটে 2 দিন। হোটেল বুকিং, ট্রেনের টিকিট কাটা, ছেলের হাতের মোয়া নাকি? আমার মিষ্টি বউটার যখন ইচ্ছে হয়েছে তখন আমি আরোগ্য রজনীর আলাদিন হয়ে সব অসম্ভবকেই সম্ভব করে তুলব সখিয়ে। বাবা, কত প্রেম! না গো, সত্যি পাগলের সাঁকোটা নাড়িয়ে দিয়েছে তুমি। তৎকালে ঠিক টিকিট ম্যানেজ হয়ে যাবে, আর থাকার জন্য দিব্যেন্দুর শৈলসভা তো আছেই, একটা রুমও ঠিক ব্যবস্থা করে দেবে। চলো তবে, মিশন কার্সিয়াং। শিয়ালদা থেকে সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ল ঘড়ির কাঁটা মিলিয়ে একেবারে যথা সময়ে। দিব্যেন্দুকে অবশ্য ফোনে পাওয়া গেল না একেবারেই, বারবার বলছে আউট অফ নেটওয়ার্ক এরিয়া। ওখানে পৌঁছে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। জানলার ধারে সিট পেয়ে প্রীতি তো মহা খুশি, গুনগুন করে গান ধরেছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। মনে মনে তো আর হারাচ্ছ না সখী, একেবারে সশরীরে প্রিয় পার্বত্য ভূমি কার্সিয়াং। সকাল 7টার মধ্যেই তো এনজিবি পৌঁছে যাচ্ছি আমরা। শিওরলি, আর 9টার মধ্যেই দিব্যেন্দুর হোটেলের রিসেপশনে। খুব ভালো হয়েছে জানো, একেবারে গত বছরের মতো। আমার হুজুগে বরটা সত্যি ম্যানেজ মাস্টার। বলছো? একদম। যদিও সবটা ম্যানেজ হলো না এত সহজে। শৈলসভার রিসেপশনের সামনে এসেই একটা প্রত্যাখ্যানের বড় সড়ো ধাক্কা খেলাম। কাউন্টারে বসা মেয়েটিও আমাদের পূর্ব পরিচিত। এর আগের বছর দিব্যেন্দুর বিশেষ নির্দেশেও প্রায় সারাক্ষণই আমাদের সুবিধে অসুবিধের উপর সতর্ক দৃষ্টি রেখে গেছে। নাম নীলম। চেহারায় নেপালি ছাপ স্পষ্ট হলেও পরিষ্কার বাংলা বলে, সম্ভবত মিক্স ব্লাড। কিন্তু এবার আমাদের দেখে কার্যত বেশ অস্বস্তির মধ্যে পড়ল। দ্বিধাজড়িত কণ্ঠে বলল, এক্সট্রিমলি সরি স্যার, কোথাও কোনো ঘর ফাঁকা নেই। আপনি এবার দিব্যেন্দু স্যারের সঙ্গে কথা বলে অ্যাডভান্স বুকিং করে রাখেননি? না মানে ইট ওয়াজ ডিসাইডেড ভেরি সাডেনলি নিলাম। জাস্ট 2 দিন
আগে আমরা ঠিক করেছি যে কাশিয়াং আসবো। আর দেখো না, তারপর থেকে বারবার দিব্যেন্দুকে ফোনে ধরার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই বলছে আউট অফ নেটওয়ার্ক কাভারেজ এরিয়া। সো উই আর এন্টায়ারলি হেল্পলেস নিলাম। আসলে স্যার তো এখন ট্যুরে সিমলা থেকে রোটাং পাসে, ও ওখানে মোবাইল কানেক্ট হওয়া প্রায় অসম্ভব। এক্স্যাক্টলি। কিন্তু আমরা তো নিশ্চিতভাবে ওর ভরসাতেই গত বছর তো ঠিক এই সময় এসেছিলাম আমরা। তখন তো আমাদের দুপাশে দুটো ঘরই ফাঁকা ছিল। ইয়েস স্যার, ট্যুরিস্টদের মর্জি বোঝা খুবই মুশকিল। কখন যে কতটা হ্রাস হবে উই কান্ট প্রেডিক্ট বিফোর হ্যান্ড। কিন্তু নিলাম আমাদের কি গতি হবে? ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে যখন তোমাদেরই দ্বারস্থ হয়েছি। রিয়েলি উই আর হেল্পলেস স্যার, ট্রাস্ট মি। কোনো ট্যুরিস্টেরই এই মুহূর্তে হোটেল লিভ করার কোনো পসিবিলিটি নেই। তোমাদের নিজেদের জন্যও কি কোনো ঘর রাখার নেই নিলাম? আই নো, একসময় আমার বাবাও হোটেলের বিজনেস করতেন। নিলাম, তুমি কি হলফ করে বলতে পারবে যে সত্যি সত্যি তেমন কোনো ঘর নেই তোমাদের? দেখো দেখো, দিব্যেন্দু আমার বহু বছরের অন্তরঙ্গ বন্ধু, এক পাড়ায় একই সঙ্গে বড় হয়েছে আমরা দুজনে। বলতে পারো একেবারেই পারিবারিক আত্মীয়তা আমাদের। ও যদি এসে শোনে ওরই হোটেলে ঘরের অভাবের কারণে আমরা হিল স্টেশন থেকে ফিরে গেছি, প্রচন্ড দুঃখ পাবে। নাও নাও, ইউ সি হোয়াট ক্যান ইউ ডু ফর আস? সত্যি কি কোথাও কোনো অ্যাকোমোডেশন হবে না? অ্যাকচুয়ালি একটা রুম আছে স্যার, বাট সেই ঘরটা কখনোই আমরা কোনো ট্যুরিস্টকে দিই না। বলতে পারেন স্ট্রিক্টলি প্রহিবিটেড। কারণটা বলায় কি কোনো বাধা আছে আপনাদের? অন্যের ক্ষেত্রে তো অবশ্যই ম্যাম, তাতে আমাদের হোটেল নিয়ে প্যানিক তৈরি হবে, ভয়ে এখানে আসতে চাইবে না ভ্রমণার্থীরা। কিন্তু আপনাদের কথা একেবারেই আলাদা। অ্যাকচুয়ালি বহু বছর আগে ওই ঘরে একজন বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। বাড়ির আগের ওনার এক অ্যাংলো ইন্ডিয়ান বৃদ্ধ ভদ্রলোক। দূর সম্পর্কের আত্মীয়তার সূত্রে এই সম্পত্তি তার হাতে আসে। বাড়ি বিক্রি করে রিটায়ার করার পর ব্রিটেনে ফিরে গেলেন তিনি। টি এস্টেটের ম্যানেজার ছিলেন। বারবার তিনি সাবধান করে দিয়ে গেছেন যে কখনো কোনো অবস্থাতেই যেন এই ঘরে কেউ রাত্রিবাস না করে। ঘরটা কি ব্যবহারযোগ্য অবস্থায় নেই? অবশ্যই আছে স্যার, নিয়ম করে রোজ ক্লিন করা হয়, 7 দিন অন্তর বিছানার চাদর বদলানো হয়। তবে ওই সবই সকালবেলা, তারপরেই আন্ডার লক অ্যান্ড কি। ওয়েল, কোনো সমস্যা নেই নিলাম। এর আগেও ভৌতিক অভিজ্ঞতা আমাদের দুজনের একাধিকবার হয়েছে, তাই তুমি স্বচ্ছন্দে 3 দিনের জন্য এই ঘরটা আমাদের নামে বুক করে দিতে পারো। স্যার, এই ঘরের তো খাতায় কলমে ফর্মাল বুকিং হবে না, তাহলে? বুঝতে পেরেছি কারণটা। বেশ, শোনো, তুমি ফুডিং এর হিসেব রেখো, আর 3 দিনের মধ্যে দিব্যেন্দু পজিটিভলি রোটাং থেকে নেমে আসবে, ফোনেও অ্যাভেলেবল হবে তখন। সে সময় না হয় বাকি ফর্মালিটিস সেরে নেওয়া যাবে। নিলাম, তুমি তাড়াতাড়ি ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করো প্লিজ। ওভারনাইট ট্রেন জার্নি করে আমরা দুজনেই বেশ ক্লান্ত। ওকে স্যার, আই আন্ডারস্ট্যান্ড। জাস্ট 10টা মিনিট সময় দিন আমাকে প্লিজ। এমনিভাবে লম্বা হার্ডল রাস পেরিয়ে লাগেজ নিয়ে খুশি মনে ঘরে ঢুকলাম আমরা। ঘরে ঢুকে কিন্তু কোনোভাবেই মনে হয় না শৈলশোভার এই বিশেষ কক্ষটি ভৌতিক আতঙ্কের কারণে দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জানলার পর্দা সরালি তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা অনুপম সৌন্দর্য নিয়ে আপন মহিমায় দৃশ্যমান। শুধু অন্য ঘরের সঙ্গে এই 217-র তফাৎ একটাই,
তা হলো পুরনো অভিজাত ব্রিটিশ আমলের আসবাব। সে আসবাবগুলি তার উজ্জ্বল মেহগিনি রঙে কেমন যেন ঘরটাকে এক অন্য জগতে, অন্য পরিসরে নিয়ে চলে গেছে। কোথাও কোনো মালিন্য নেই সে প্রাচীন আসবাবের। সুদৃশ্য কক্ষটির দিকে তাকিয়ে এই ঘরের, এই বাড়ির যিনি মালিক, সেই অজানা ইংরেজ ব্যক্তিটির রুচিবোধের প্রশংসা না করে পারা যায় না। ঘরের দেয়ালে টাঙানো 3টি তৈলচিত্র, 3জন মানুষের প্রতিকৃতি। মধ্যবয়সী এক পুরুষ, বলিষ্ঠ দৃপ্ত চেহারা, নিঃসংশয় ইউরোপিয়ান। বাকি 2জন মহিলা, একজনের বয়স আনুমানিক মধ্য 40-এর মতো। অন্য ছবিটি এক সুন্দরী তরুণীর। আমার পাশে দাঁড়িয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে প্রীতি বলল, দীপ, এই মধ্যবয়সী মহিলাটি সম্ভবত ব্রিটিশ নয়। দেখো, একেবারে ঘরোয়া বাঙালি চেহারা, কিন্তু মেয়েটি যে কোন গোত্রভুক্ত সেটা ঠিক বুঝতে পারছি না। প্রীতি, সেই যুগে কর্মসূত্রে ইংল্যান্ড থেকে এদেশে অনেক ব্রিটিশই আসতেন এবং ভারতীয় মেয়েদের সঙ্গে তাদের বৈবাহিক সম্বন্ধ হতো। সুস্ত্রী যুবতীটি হয়তো তেমনি মিশ্র রক্ত নিয়ে জন্মেছিল। আচ্ছা দীপ, এদেরই কারো অতৃপ্ত আত্মা এই ঘরে ঘুরে বেড়ায় না তো? প্রীতি, প্রেত সন্দর্শন যদি আমাদের কপালে থাকে তাহলে তখনই স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। অনর্থক অনুমান করে সময় নষ্ট করে লাভ কি? বরং কি বলছি, বরং কি? বরং এমন মনোরম পরিবেশে আমার ভীষণ আদর পাচ্ছে। কি পাচ্ছে? আমার আদর পাচ্ছে, আদর। আমার মিষ্টি বউটা আমার সামনে রয়েছে, আবার তাকে দেখে ভীষণ আদর পাচ্ছে। তোর বাজে কথা বলো না তো। দেখো, মানুষের যদি খিদে পায়, তেষ্টা পায়, ঘুম পায়, তবে আদর পাবে না কেন? আমার এখন ভীষণ আদর পাচ্ছে। আমার পাচ্ছে না। তাই? হ্যাঁ হ্যাঁ, তাই। তাই বেশ, তোমার এই নিরাসক্তির বৈরাগ্যকে কিভাবে কামনার সংগ্রাগে পরিণত করতে হয় আমি কিন্তু জানি সেই পন্থা। দেখবে, এই এই দেখবে, এই দেখো ম্যাজিক। এই 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 ভালো হচ্ছে না কিন্তু, এই একদম ভালো হচ্ছে না। ম্যাজিক হচ্ছে ম্যাজিক। কি এবার তোমার আদর পাচ্ছে? পাচ্ছে তো। পাচ্ছে, তাহলে আরো কাছে এসো। প্রীতি, মিশে যাও, মিশে যাও আমার শরীরের সঙ্গে। না না না। কি হলো প্রীতি? এভাবে এভাবে ছিটকে দূরে সরে গেলে কেন? কি হয়েছে? না দেব, তুমি আমার কাছে আসবে না। তুমি আমার কাছে আসবে না দেব। আমরা দুজনে যখন নিবিড় ভাবে ঘনিষ্ঠ হচ্ছে, আমার ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেললো দেব। তারপর আমি শুনতে পেলাম একটা সুরেলা কণ্ঠস্বর। শব্দগুলো যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আমার এই ঘরে ওর সঙ্গে এমনভাবে ঘনিষ্ঠ হয়ে থেকো না প্রীতি। আমার বড় কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ ডোন্ট ডু ইট প্রীতি, প্লিজ। জানো দেব, প্রতিটা শব্দের মধ্যে যেন এক নিঃসীম করুণ আরতি। প্রীতি, দিনান্তে ভৌতিক অভিজ্ঞতা কোনো কিছু নতুন বিষয় নয় আমাদের কাছে, কিন্তু দিনের আলোয় সূর্য যখন ঠিক মাথার উপরে। হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু আচ্ছা, এমন তো হতেই পারে সূর্য মাথার উপরে বলেই হয়তো দেহধারণ সম্ভব হচ্ছে না ওর পক্ষে। তাই শুধু বাতাসে ভাসমান ক্ষীণ কণ্ঠস্বর, যার প্রতিটা তরঙ্গে অসীম বেদনার অভিব্যক্তি।
ভয় নয় জানো দীপ, আমার ভীষণ মায়া হচ্ছে ওর জন্য। সরি দীপ, ইচ্ছে পূরণ হলো না তোমার। প্রীতি, ইচ্ছে পূরণের জন্য আমাদের গোটা জীবনটা পড়ে আছে। সো ইটস নাথিং। ছাড়, মুডটা আবার চনবনে করে নিতে দুটো ব্ল্যাক কফির অর্ডার করা যাক। ওকে, ডান। আর মিষ্টি বউ। দেখো দীপ, পুরনো ফায়ার প্লেসটার ওপরের ওই ওই কাঠের র্যাকটা দেখো, বইয়ের মতো কিছু একটা ওখানে পড়ে আছে না? হ্যাঁ, ঠিক তাই। দাঁড়ো দাঁড়ো, নামিয়ে আনছি আমি। এই বই নয় গো, লাল চামড়ায় বাঁধানো একটা ডায়েরি। তাই নাকি? হ্যাঁ, নিয়ে এসো তো। আচ্ছা, এই যে, আচ্ছা, দেখ। এটা পড়বো আমরা? হ্যাঁ, পড়তে তো হবেই প্রীতি, পড়তে তো হবেই, নইলে আমরা জানবো কি করে ওই করুণ কণ্ঠস্বরের প্রকৃত রহস্যটা কি, কোন মর্মান্তিক ঘটনা নিহিত রয়েছে নেপথ্যে। শরীর ছেড়ে অশরীরী হয়ে 1 শতাব্দী ধরে যে পড়ে আছি বদ্ধ ঘরে। কিসের আশায়, কোন স্মৃতি আঁকলে, জানতে আমাদের হবে। ভৌতিক অভিজ্ঞতায় অভ্যস্ত হলেও আজকের ঘটনার আকস্মিকতার অভিঘাতে প্রীতি সামান্য হলেও নার্ভাস। তাই সোফায় ছোট্ট মেয়ের মতো আবার গা ঘেঁষে বসে আছে। মলাট খুলে একই সঙ্গে পড়তে শুরু করলাম আমরা দুজনে। প্রথম পাতাতেই বড় বড় করে লেখা, মাই ডায়েরি, ডরোথি ব্রাউন, কাশেন, 1915। তারপরেই শুরু হয়েছে তার আত্মকথন, এক বিষাদময় আখ্যানের ইতিবৃত্ত। আমার পাঠকের সুবিধার জন্য সবটারই আমাকে ভাষান্তর করতে হলো বাংলায়। এই 20 বছরের জীবনে কখনো ডায়েরি লেখার কথা ভাবিনি। মনে হতো কি বা এমন লেখার আছে। ব্রিটিশ বাবা আর ভারতীয় মায়ের অবিরাম স্নেহধারায় সিঞ্চিত ছিল আমার নিস্তরঙ্গ বৈচিত্র্যহীন জীবন। পাহাড়ের শোভাও তো আমার কাছে নিত্য দৃষ্ট, তাই তাতে নতুন করে বারবার মনে আলোড়ন জাগার মতো কিচ্ছু ছিল না। কিন্তু আমার জীবন নদীতে নিরন্তর তরঙ্গের বার্তা নিয়ে এলো চার্লস। একটি মেয়ে তখনই পরিপূর্ণ নারী হয়ে ওঠে যখন সে তার জীবনে উপযুক্ত সঙ্গী খুঁজে পায়। চার্লস তেমনিভাবেই ভরিয়ে দিল আমার অপূর্ণ জীবনকে। ও আমার কাছে এক আশ্চর্য ব্যতিক্রম, সবার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। মেকি আভিজাত্যের যে রং করা সাজানো গোছানো পুতুলগুলো আমাদের ইউরোপিয়ান সমাজে ঘুরে বেড়ায়, তাদের সঙ্গে কোথাও ওর কোনো মিল নেই। ওর সঙ্গে যতক্ষণ থাকি দিনের মধ্যে সেটুকুই আমার শ্রেষ্ঠ সময়। পৃথিবীতে আমার আর কিচ্ছু চাই না, শুধু ওর হাত ধরে বাঁচতে চাই। ওর বসার সব থেকে প্রিয় জায়গা হলো ওই ঝর্ণার ধারে। পাহাড়ি লোকেরা একে বলে পাগলা ঝোড়া। পাগলাই বটে। উদ্দাম জলস্রোত নেমে আসছে সব বাধাকে অতিক্রম করে দুর্বার দুরন্ত শক্তিতে। ঝর্ণার ধারে যখন বসে থাকি দুজনে, জলের মিহি ছাট আমাদের সস্নেহে ছুঁয়ে যায়। খুব স্নিগ্ধ বোধ হয় তখন। চার্লস যে কতবার এই ঝর্ণার ছবি আঁকলো, আমি প্রশ্ন করি, এমন কি পাও এই ঝর্ণার মধ্যে যে বারবার ওই একই ছবি আঁকো? স্বাধীনতা ডরোথি। দেখেছ ও কিভাবে প্রবল উচ্ছ্বাসে নেমে আসছে। ও স্বাধীন, ওর এই স্বাধীনতার প্রকাশটাই আমার বড় ভালো লাগে। আসলে বটনি রক্তে ব্রিটিশ হলেও আমি যে পরাধীন দেশেরই অধিবাসী। শৃঙ্খলিত ভারত ভূমিতে জন্ম আমার,
আজ আমি আর চার্লস খুব আনন্দ করেছি টয় ট্রেনে চড়ে। কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি গিয়ে আবার ফিরে আসা। ট্রেনের বাঁশি, অপরূপ পাহাড়ি দৃশ্য, হাতে হাত রেখে বসে থাকা। স্বর্গসুখ কি একেই বলে? তবে তবে এই মনোরম প্রকৃতির মাঝেই মূর্তিমান অসঙ্গতির মতো চোখে পড়ল কয়েকটা সেনা ছাউনি। যুদ্ধের জন্য ইউরোপ আর মধ্যপ্রাচ্যে পাঠানোর ব্যবস্থা হচ্ছে ভারতীয় সৈন্যদের। এসব যুদ্ধ, রক্তপাত একটুও ভালো লাগে না আমার। চার্লস তো বলে, এইসব যুদ্ধবাজ লোকগুলো এক একটা উন্মাদ টরতি। কার্যত এই দরিদ্র অসহায় মানুষগুলোকে, যারা পরিবারের অন্ন সংস্থানের জন্য নিরুপায় হয়ে বৃত্তি গ্রহণে বাধ্য হয়েছে, তাদের কার্যত ঠেলে দেওয়া হচ্ছে জার্মানদের গোলার মুখে। এই মুহূর্তগুলোতে তীব্র গ্লানি বোধ হয় আমার। আমার আপাত স্নেহময় বাবাও যে একজন কঠিন, কঠোর আর্মি অফিসার। রক্তের বিনিময়ে বিজয়ের উল্লাসকে কিনে নিতে এই মানুষটা নিষ্ঠুরতার শেষ পর্যায়ে পৌঁছে যেতে পারে। কি অবলীলায় বাবা বলতে পারে! এদেশের নেটিভ মানুষগুলোর ওপর আমাদের ব্রিটিশদের তো সহানুভূতির কোনো অভাব নেই। যারা সামান্য ইংরেজিটুকুও শিখেছে তাদের এই চাকরির সুযোগ দিচ্ছি আমরা। রেল লাইন পেতে রেল চালু করেছি, ট্রাম চলছে আমাদের রাজধানী কলকাতা শহরে। এর আগে তো এই অসভ্য মানুষগুলো পালকি আর গরুর গাড়ি ছাড়া কিছুই দেখেনি। মায়া হয় এদের জন্য। এই যে তোর মাকে আমি বিয়ে করেছি, সেও তো ভালোবেসেই। তো দাদামশাই কাজ করতো আমার বন্ধুর চা বাগানে, সেখানেই পরিচয়। আমার গোটা পরিবার তীব্র উন্নাসিকতায় মেনে নেয়নি ওকে, কিন্তু আমি তো কোনোভাবেই বুঝতে দিইনি আমাদের মধ্যেকার বিভেদ, বৈষম্য। কিন্তু আমার কাছে আমার স্বদেশের স্বার্থই শেষ কথা। ব্রিটিশরা রাজার জাত, আমাদের সূর্য কখনো অস্ত যায় না, তাই নেটিভদের বেয়াদবি সহ্য করব না আমরা। রেড রোডে শ্বেতাঙ্গদের সঙ্গে ঘুরে বেড়াবে, ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় চড়বে, এমন অন্যায় আবদার যেমন আমরা মানব না, তেমনি পরাধীনতা থেকেও মুক্তি নেই ওদের। আমরা রাজা, আমরা শাসক। রাখতে হলে আমরাই রাখবো, মারতে হলে আমরাই মারব। একটা মানুষের মধ্যে সাদা আর কালো, আলো আর আঁধারের কি আশ্চর্য যুগলবন্দি! আমার মা তো বলে, মানুষটাকে আমি আজও বুঝতে পারি না রে, চিনতেও পারি না। সন্তানের ওপর কম নয় মা, আর স্বামী হিসেবে আমার টাইফয়েডের সময় কি উদ্ভ্রান্ত অবস্থায় ও রাতের পর রাত দু চোখের পাতা এক না করে আমার সেবা করে গেছে। বারবার জ্বর দেখেছে থার্মোমিটারে, জলপটি দিয়েছে, খাইয়ে দিয়েছে ওর নিজের হাতে। আবার এই মানুষটাকে নির্মমভাবে চাবুক চালাতে দেখেছি, রিভলভার হাতে দৌড়ে যেতে দেখেছি নিরীহ মানুষের মিছিলের দিকে। বড় অসহায় লাগে নিজেকে। আমিও যে বন্দিনী ভারত মাতারই সন্তান। এতদিন এই বিষয়গুলো নিয়ে ভাবিনি, বুঝিও নি নতুন করে। কিন্তু চার্লস যেন আমার দৃষ্টির সামনে নতুন দিগন্ত খুলে দিল। ভালোবাসতে শেখালো এদেশের মাটিকে, মানুষকে। বাড়িতে আমি জানালাম আমাদের সম্পর্কের কথা। অভিজাত পরিবারের সন্তান চার্লস, লিটারেলি মেম্বার অফ আর রয়্যাল ফ্যামিলি। তাই বাবা মায়ের আপত্তির কোনো অবকাশ ছিল না। 7 দিনের জন্য বাবা মা পাঞ্জাব যাবে। ওখানে পোস্টেড আমার মেজ কাকা, পুলিশের ডেপুটি কমিশনার। ওর মেয়ের বিয়ের বাগদান অনুষ্ঠান। ওরা ফিরে এলেই চার্লস আসবে বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে পাকা কথা বলতে। মা অনেকবার বলেছিল, চল না মা,
কটা দিন ঘুরে আসি একসঙ্গে? না মা, ইচ্ছে করছে না। 7টা তো দিন আমি বই পড়ে গান শুনে সুন্দর কাটিয়ে দেব। আর আনিশা আন্টি তো থাকলোই আমার দেখাশোনা করার জন্য। তোমরা নিশ্চিন্তে ঘুরে এসো। বুঝেছি মা, চার্লসকে ছেড়ে যেতে মন চাইছে না। তোর বাবা, তা কেন? আমি তোর মা ডরথি। মায়েদের মন যে সব বুঝে নিতে পারে। সত্যি তাই। আমি যার জঠরজাত আত্মজা, আমার মনের কথা সে তো বুঝবেই। এই ফাঁকা বাড়িতেই এক স্বর্ণালী সন্ধ্যায় আমাদের প্রথম অন্তরঙ্গ দেহ বিনিময়, আর সেই শেষ। চার্লস আসতে চায়নি, বলেছিল ডরথি, ডরথি, আমার কেমন সংকোচ হচ্ছে, অস্বস্তিও। এ যেন চোরের মতো তোমাকে কাছে পাওয়া। যাক না আর কটা দিন, তারপর রাজ রানীর মতোই তো তুমি যাবে আমার ঘর আলো করে রাখতে। কিন্তু আমার প্রবল জেদের কাছে পরাভব মেনে শেষ পর্যন্ত এই রিচার্ড প্যালেসে পদার্পণ ঘটল চার্লসের। এক মায়াবী সায়ান্নে আমার অন্তরঙ্গতার উষ্ণ আবেশী দূর করে দিল ওর সমস্ত জড়তা, আড়ষ্টতা। সম্মোহিত প্রেমিকের মতোই ও বলেছিল, ডরথি, সুনীল সমুদ্রের মতো এই আয়ত 14টা কাশ তোমার। তাই আর এই উজ্জ্বল সোনালি চুলের সম্ভার কার জন্যে? তোমার। আর এই সিক্ত সুন্দর ঠোঁট দুটো। তোমার, তোমার, সব তোমার চার্লস। আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার মন, আমার আত্মা, সবই যে আমি উজাড় করে দিতে চাই তোমাকে চার্লস। ডরথি, ডরথি, বিশ্বে যেতে ইচ্ছে করছে, হারিয়ে যেতে ইচ্ছে করছে তোমার সত্তাস গভীরে, তোমার সুবাসিত শরীরের আধি বরণে। কিন্তু কিন্তু তোমার সংস্কার। তোমার ক্ষেত্রে আমার কোনো সংস্কার নেই চার্লস। প্রেমহীন শরীরের খেলাকে আমি যেমন ঘৃণা করি, তেমনি শরীরহীন প্রেমেও আমার পূর্ণ অবিশ্বাস। নিঃশেষে নির্দ্বিধায় তুমি আমাকে পূর্ণ করে দাও, ভরিয়ে তোলো, ভরিয়ে তোলো চার্লস আমার কামনার পান পাত্র। ডরথি, মাই লাভ। চার্লস, চার্লস, আরো 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 চাই চার্লস, আরো গভীরভাবে, নিবিড়ভাবে। 7 দিন পরে এক শুক্রবারের সন্ধ্যায় চার্লস সপরিবারে এলো পাকা কথা বলতে। সাধারণ সৌজন্য বিনিময়। চা পানের পর উঠল মূল প্রসঙ্গ। আমার মা স্নেহলতা যথার্থ অর্থেই স্নেহময়ী। মুহূর্তেই আপন করে নিল সন্তানসম চার্লসকে। আবেগঘন কণ্ঠেই মা বলল, এবার 4 হাত এক করতে চাই, যত শীঘ্র সম্ভব। আমার একটা প্রস্তাব আছে ভাই মারিয়াম। আপনার ছেলেকে আমরা বৈবাহিক সূত্রে আপন করে নিতে চাই প্রভু যিশুর পবিত্র জন্মদিনে। আজ 10ই ডিসেম্বর, আর 15টা দিন পরেই। দাঁড়াও স্নেহলতা, তার আগে আমার কিছু বলার আছে। আমি 7টা দিন সময় চাই মনস্থির করার জন্য। মনস্থির? আমার একমাত্র মেয়ে, তাই সবকিছু সুনিশ্চিত ভাবি না জেনে। আমি ঠিক বুঝলাম না আঙ্কেল। এই মুহূর্তের থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। এক্সকিউজ মি প্লিজ। এই অভাবিত ঘটনায় কিছুটা অসম্মানিত হই বিমর্ষ মুখে বিদায় নিলেন চার্লসের পরিবারবর্গ। বিষাদের বাতাস ছুঁয়ে গেল আমাদের দুজনের মনকেও।
মিলন কি তবে হবে না আমাদের? চার্লসের হাতটা শক্ত মুঠোতে ধরে জীবনের পথে চলতে পারবো না আমি? পারবো না ইচ্ছে মতো ওর ঠোঁটে ঠোঁট রাখতে? কোন অজানা কারণে হঠাৎ এমন করে বদলে গেল বাবার আচরণ। আগের কথা মতো কাল বিকেলে আবার দেখা হবে চার্লসের সঙ্গে। কতটা সময় বাকি এখনো। ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটাগুলো যেন স্থির হয়ে গেছে। কিছু কিছু মুহূর্ত এত এত দীর্ঘায়িত হয়ে উঠেছে কেন? অবশেষে এলো সেই প্রত্যাশিত মুহূর্ত। মধুর হেসে চার্লস বলল, মন খারাপ করো না ডরথি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজ আমার সঙ্গে যাবে একটা জায়গায়। কোথায়? আমাদের আমাদের পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্তের পীঠস্থানে ডরথি। ঠিক বুঝলাম না, তবে তোমার সঙ্গে বিনা প্রশ্নে সর্বত্র যেতে পারি আমি। চলো, কোথায় নিয়ে যাবে? বেশ, একটু অপেক্ষা করো। এই কফি শপ থেকে আমার সেই প্রাণের মানুষগুলোর জন্য আমি একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিই। দুজনে হাঁটতে আরম্ভ করলাম আমরা। আমাদের প্রিয় ঝর্ণাকে পেরিয়ে চার্লস চলতে শুরু করলো একটা সরু পার্বত্য রাস্তা ধরে। দুধারে পাইন গাছের সারি, এক অদ্ভুত মন কেমন করা আলো আঁধারিয়া আবৃত করে রেখেছে গোটা পথটাকে। মিনিট 15 হাঁটার পর একটা ছোট্ট দোতলা কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো চার্লস। দরজায় 3 বার টোকা দিল। প্রায় সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। দেখলাম দরজার পাশে হাসি মুখে দাঁড়িয়ে একটি পাহাড়ি ছেলে। সামনেই দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। অভ্যস্ত ভঙ্গিতেই আমার হাত ধরে দোতলায় উঠে এলো চার্লস। লম্বা টানা বারান্দার বিপরীতে পরপর 3-4টে ঘর। দ্বিতীয় ঘরটায় গিয়ে ঢুকলাম আমরা। টেবিল ঘিরে বসে আছে 2টি ছেলে ও একটি মেয়ে। 3জনই উঠে দাঁড়ালো আমাদের দেখে। প্রথমে কথা বলল মেয়েটি। বন্দে মাতরম। এসো চার্লসদা, এসো ডরথিদি। তোমার কথা চার্লসদার মুখে অনেক শুনেছি। এসো এসো বসো। বুঝতেই তো এলাম রে সুরমা, তবে আজকে বেশিক্ষণ থাকতে পারবো না রে। ওকে তো বাড়ি ফিরতেই হবে, আর এমনিতেই আমার গতিবিধির ওপর নজর পড়েছে ডরথির বাবার। কিভাবে চার্লসদা? জানি না রে, তবে উনি তো আর্মি অফিসার। খবর নানা সূত্রেই ওর কাছে পৌঁছে যায়। তাহলে কি তাহলে? তোমার তো বিপদ হতে পারে। আমার বিপদ? অমল, আর তোদের বিপদের কথা? ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় পরিজনকে ছেড়ে তোরা যে বিপদকেই চিরসঙ্গী করে নিয়েছিস। আজ ভাবলাম জানিস, আমাকে গ্রহণ করার আগে আমার জীবনের এই অজানা অধ্যায়টা ডরথির জানা দরকার। দিদি, তোমার মনের মধ্যে কি চলছে অনুমান করতে পারছি। হ্যাঁ, আমরা স্বদেশী, তবে অহিংস নয়। বোমা বারুদ নিয়ে নিত্য লড়াই আমাদের। মাতৃভূমির মুক্তির জন্য বলি প্রদত্ত আমরা। সশস্ত্র সংগ্রামের পথ ধরেই সাম্রাজ্যবাদী লুঠেরা ইংরেজদের এদেশ থেকে তাড়াতে চাই। হ্যাঁ, চার্লসদা অবশ্য ইংরেজ, তুমিও তাই। কিন্তু তোমরা শাসকও নও, আবার রাজার প্রতিনিধিও নও। বরং চার্লসদা আমাদের দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছে। সাধ্য মতন আর্থিক সাহায্যও করে চলেছে আমাদের। আর সুরমা, আসল কথাটা বলবি না? তোদের এই দাদা ইংরেজ বলে কতভাবেই না তাকে তুই ঝাড়াই বাছাই করেছিস। শেষ পর্যন্ত যতীনদাই আমাকে এক নজর দেখে দিয়েছিল নিঃসংশয় অবাধ ছাড়পত্র। সন্দেহ যে আমাদের ভূষণ দাদা। আর তাছাড়া যতীনদার মতো জহুরির চোখ তো আমাদের নেই। কি নিয়ে কথা হচ্ছিল শুনি? বন্দে মাতরম। এসো যতীনদা, আজ এত দেরি হলো যে? কখন থেকে আমরা অপেক্ষা করে আছি জানো? যতীনদা, ও আমার বান্ধবী ডরথি। আর ডরথি, জানো উনি কে? ব্রিটিশের ত্রাস বাঘা যতীন।
ও, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রণাম যতীনদা। আমাদের এই অস্থায়ী আস্তানায় সুন্দরী শ্বেতাঙ্গিনীকে স্বাগত জানাচ্ছি। চার্লসের পরম প্রিয়জন তুমি, তাই আমাদেরও পরম আত্মীয়। বললে না তো, এত দেরি হলো কেন? আর বলিস না, পুলিশের দুটো চর আঠার মতো পিছনে লেগেছিল। ঘুরপথে ঘুরে আসতে গিয়েও ওদের শকুনের দৃষ্টিকে ফাঁকি দিতে পারলাম না, তাই বাধ্য হয়েই মশা দুটোকে মারতে হলো। ঘাড় মটকোনা অবস্থায় পাহাড়ি পথেই পড়ে আছে। পকেট থেকে বন্দুক বের করার পরিশ্রমটুকু আর করতে ইচ্ছে হলো না, বুঝলি? তাই হাত দিয়েই। কি ডরথি, ভাবছো তো আমি কি বিপজ্জনক লোক? বিপ্লবীদের জীবনটাই যে এমন, একটাই লক্ষ্য আমাদের, দেশের স্বাধীনতা। আর সেই লক্ষ্যের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরই পৃথিবী থেকে সরে যেতে হবে। কিন্তু দাদা, দেশকে স্বাধীন করার কি আর কোনো পথ নেই? না, নেই, নেই। যাদের হাতে অস্ত্র আছে, অস্ত্রের জোরে যারা আমাদের রক্ত শোষণ করছে, তাদের বিনা অস্ত্রে তাড়ানো সম্ভব নয় ডরথি। অহিংসায় কোনোদিন স্বাধীনতা আসে না, আসতে পারে না। দিদি, আমাদের যতীনদার কিন্তু আরেকটা গুণ আছে। আহ অমল, চুপ করো না। কেন যতীনদা? চুপ করব কেন? ডরথিদি, যতীনদা দুহাতে সমানভাবে অভ্যর্থ নিশানায় গুলি চালাতে পারে, তাই আমরা মজা করে দাদাকে বলি সব্যসাচী। সব্যসাচী কে? ভারতীয়দের একটা মহাকাব্য আছে ডরথিদি, যার নাম মহাভারত। তো সেই কাব্যের একজন বীর যোদ্ধার নাম অর্জুন। দুহাতে তিনি সমানভাবে অস্ত্র চালনা করতে পারতেন। অর্জুনেরই আরেক নাম সব্যসাচী। ও, কথায় কথায় তো আমি ভুলেই গেছিলাম। সে ক্যাফেটাতে আজকে ডরথিকে নিয়ে গিয়েছিলাম, জানো যতীনদা। আর এই যে তোমার প্রিয় চিকেন স্যান্ডউইচ। সে কি, আগে তো বলবে। নাও নাও নাও, আর দেরি করো না। অমল, সুরমা, ঝটপট সার্ভ করো দেখি। এই কি সব হাত গুটিয়ে বসে রইলি কেন? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, শুরু কর সব খেতে। তোমার জন্য সত্যি আমাদের খুব চিন্তা হয় যতীনদা। সংগঠন মজবুত করতে কখনো কলকাতায় তো কখনো কাশিয়ানি, কখনো আবার বিহার কিংবা উড়িষ্যায়। কোথায় থাকো, কি খাও, নিজের জন্য না ভাবো? আরে বাবা, বৌদি আর ছোট ছোট ছেলে মেয়েদের কথাও ভাববে না তুমি? আরে এসব কথা থামা তুই এখন, মন দিয়ে খেতে দে। দারুণ স্বাদ, আহ কতদিন এসব খাইনি। আচ্ছা, তোরা না খেলে কিন্তু সবগুলো আমি একাই সাবার করে দেবো। হ্যাঁ, এবার চা দেব? দে। তোদের এই দাদার সত্যিই কোনো চাল চুলো নেই। ইন্দুকেও আমি সময় দিতে পারি না। অতীন, আশা, তেজেন, ধীরেন আমার অপেক্ষায় বসে থেকে থেকে না খেয়ে ঘুমিয়ে পড়ে। বুকটা মুচড়ে ওঠে আমার, কিন্তু কোনো উপায় নেই। কোনো উপায় রাখেনি ইংরেজরা। যেদিন ওদের ওই কুৎসিত অত্যাচারের সব সৌধগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে পারবো, সেদিনই নিভবে আমার বুকের আগুন, তার আগে নয়। এবার কাজের কথায় আসা যাক। এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করো। এই হলো রায়মঙ্গল। এখান থেকেই আমরা অস্ত্র শস্ত্র সমস্ত কিছু পাব। জার্মান কনসাল জেনারেলের সঙ্গে সমস্ত বন্দোবস্ত ফাইনাল হয়ে গেছে, কিন্তু তার আগে যতীনদা, পুলিশ! পুলিশ! যতীনদা, এখন কি হবে? চার্লস, তুমি এই মুহূর্তে ডরোথিকে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। ওদের আমরা সামলাচ্ছি। এটা আমার আদেশ চার্লস, যাও কুইক। পেছনের দরজাটা এতক্ষণ খেয়াল করিনি। বসার টেবিলের পেছনেই এই দরজা, কিন্তু বাইরে থেকে দেখলে দেয়াল ছাড়া আর কিচ্ছু মনে হবে না। গোপন সিঁড়ি দিয়ে নেমে এলাম আমরা। ওপরে তখনও গুলির শব্দ চলছে অবিরাম। বড় রাস্তা থেকে দ্রুত এগোতে শুরু করলাম আমরা। এমন সময় এক ঝাঁক পুলিশ ঘিরে ধরলো আমাদের, আর তাদের পুরোভাগের নেতৃত্বে আছে আমার বাবা। তার নিষ্ঠুর মুখমণ্ডল থেকে উচ্চারিত হলো বজ্র কঠিন কণ্ঠস্বর, ডরথি, উঠে এসো জিপে। অফিসার, ইংরেজ জাতির কলঙ্ক এই ছেলেটাকে নিয়ে গিয়ে আপনাদের পূর্ব নির্ধারিত কর্তব্য আপনারা পালন করুন। আমি যাব না। ওকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? দ্যাটস নট ইওর লুকআউট। বাবা! তুমি
না গেলে কনস্টেবলরা তোমাকে বেঁধে পাঁজা কোলা করে জিপে তুলবে। বাবা, ব্রিটেনের থেকে আপন আমার কাছে আর কেউ নয়। চার্লসকে আমি কিছুতেই আমার প্রাণ থাকতে কোথাও নিয়ে যেতে দেব না। কোনো লাভ নেই ডরথি, ইটস অল ওভার। ডরথি তুমি ভালো থেকো, আর যত কষ্টই হোক ভুলে যেও আমাকে। বলপূর্বক জিপে তোলা হলো আমাকে, টানতে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া হলো আমার ঘরে। আমার এই অবস্থা দেখে কাতর আর্তনাদ করে উঠলো আমার মা। একি ওকে তোমরা এইভাবে টানা হাঁচড়া করছো কেন? কি হয়েছে? যা সন্দেহ করেছিলাম অক্ষরে অক্ষরে তাই হয়েছে। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তবেই এসেছি। তার মানে তুমি চার্লসকে? আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তুমি মানুষ না রিচার্ড, তুমি মানুষ না, তুমি পশু। এখন আবার সত্যি তোমাকে ঘেন্না হচ্ছে, ভীষণ ঘেন্না হচ্ছে। পরের দিন স্ট্রেসম্যানের প্রথম পাতায় বড় বড় করে ছাপা হলো, পুলিশ বাহিনী কার্শিয়াংয়ের সন্ত্রাসবাদীদের একটি গোপন ডেরার সন্ধান পায়। দুপক্ষের সংঘর্ষে 2 পুলিশ কর্মী ও 2 সন্ত্রাসবাদী নিহত হয়েছে। সন্ত্রাসবাদীদের মধ্যে বিস্ময়করভাবে একজন ইংরেজ। তবে অধিনায়ক বাঘা যতীনকে ধরা যায়নি। যে কেউ তার সংবাদ দিতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অত্যধিক আঘাতে বোধ হয় চোখের জল শুকিয়ে যায়। মনের সঙ্গে যুদ্ধ করলাম অনেকক্ষণ, কিছুতেই মানতে পারছি না চার্লস যেভাবে নেই হয়ে যেতে পারে। চার্লসহীন পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। ঈশ্বর নাকি বলেছেন আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি আজ সেই ঈশ্বরকেও অস্বীকার করব। সব যন্ত্রণা ভুলতে চিরনিদ্রার অতলে তলিয়ে যেতে চাই আমি, তলিয়ে যেতে চাই। ডায়েরির লেখা এখানেই শেষ। বিষাদমগ্ন চিত্তে বসে আছি আমি আর প্রীতি। বললাম আজকের দিনটার আনন্দের ঔজ্জ্বল্য কেমন যেন নিঃশেষে ম্লান হয়ে গেল। সেদিন রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। প্রীতি তখনও গভীর নিদ্রামগ্ন। ভেসে এলো একটা মিষ্টি গন্ধ, ঠিক যেন জুঁই ফুলের সুবাস। আর তারপর এক বিদেশিনীর ছায়া মূর্তি অন্ধকার ভেদ করে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল আমার সামনে। আমি তখন শুনতে পাচ্ছি তার বাতাসে ভেসে আসা অপার্থিব কণ্ঠস্বর। চার্লস, শুনতে পাচ্ছ আমার কথা? চার্লস? কে চার্লস? তুমি পূর্বজন্মে ছিলে আমার চার্লস। 1 শতাব্দী ধরে অপেক্ষা করে আছি এই আশায় যে এই ঘরে আমাদের প্রথম ও শেষ মিলনের পীঠস্থানে একবার তোমার সঙ্গে আমার দেখা হবেই চার্লস। কিন্তু
আমি তো কিছুই মনে করতে পারছি না। তুমি তো জন্মান্তরে প্রকৃতির নিয়মে মনে করতে পারবে না কিছুই। তুমি তো জাতিস্বর নও। এই ঘরে স্বেচ্ছাবন্দী ছিলাম আমি এতকাল। তোমাকে দেখার স্বাদ মিটল। পরশু তোমরা যতক্ষণ না চলে যাও, নিঃশব্দে প্রাণ ভরে দেখবো তোমাকে। তারপর মিশে যাব আমি অনন্ত লোকে। যিশুর কাছে একটাই প্রার্থনা, পরের কোনো জন্মে যেন তোমাকে নিজের করে পাই চার্লস। অন্তত একটা জন্ম, একটা। নয়তো আমার আত্মা যুগ যুগান্তর ধরে অতৃপ্ত থেকে যাবে চার্লস। ডরথি, আমি চিনি না তোমাকে, কিন্তু তোমার জন্য বড় কষ্ট হচ্ছে, আমার ভীষণ মায়া হচ্ছে। জানি না, হয়তো সেই মায়ারই অপর নাম অব্যক্ত ভালোবাসা। প্রীতি বড় ভালো মেয়ে। এই জীবনটা ওকে নিয়ে সুখে কাটাও তুমি। ওকে ভালো রেখো। ডরথি, শুধু একটাই অনুরোধ। বলো। এই দুটো দিন এই ঘরে ঘনিষ্ঠ হইও না তোমরা, প্লিজ। আমার যে বড় কষ্ট হবে তাহলে। এই যেন শুধু আমাদের দুজনের মিলন কক্ষ। দুজনে আসি আমি। চার্লস, ভালো থেকো চার্লস, ভালো থেকো। আমার কাহিনীর এখানেই পরিসমাপ্তি। প্রীতির সঙ্গে মধুর দাম্পত্যে এই জন্মের পালা সাঙ্গ করে ডরথি, আবার আমি যেন মিলিত হতে পারি তোমার সঙ্গে। করুণাময় ঈশ্বর যেন তোমার সেই অপূর্ণ স্বাদ চরিতার্থ করেন। পরজন্মে চার্লস আর ডরথি যেন একে অন্যকে পায় পরিপূর্ণভাবে। ডক্টর দীপায়ন পালের গল্প কার্শিয়াংয়ের ডায়েরি অবলম্বনে শ্রুতি নাটক বন্দিনী আত্মা। নাটক নির্দেশনা এবং দীপ ও চার্লসের দ্বৈত চরিত্রে দেবাশিস পাল, প্রীতি তিয়াস মজুমদার, ডরথি স্বাগতা পাল, রিচার্ড জীবেশ ভট্টাচার্য, স্নেহলতা কাজল লতা দে, অমল কৌশিক মজুমদার, সুরমা সুস্মিতা চক্রবর্তী এবং বাঘা যতীনের বিশেষ ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়। নমস্কার, বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি।
আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। আপনাদের কাছে আসবো দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার। আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক ঘটনাবহুল পর্যালোচনা। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।